দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপথ লাইভে সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে ঈদ উল ফিতর উদযাপন করছে মানুষ। এবার ভোলা ঈদ উদযাপনের তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় ঈদ উদযাপনের কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। লাবণী, ঈদ মোবারক। আপনি জানেন যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা আজ, এবং সকালে আমরা দেখেছি ভোলার যে প্রধান ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের প্রধান জামাত কিন্তু সকাল 8টায় শুরু হয়েছে, এবং সেখানে পৌর মেয়র, ভোলার জেলা প্রশাসক সহ বিভিন্ন স্তরের মানুষ, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে, এবং ঈদের নামাজের শেষে কিন্তু এবং সকল মহামারী থেকে মুক্তির কামনায় কিন্তু বিশেষ মোনাজাত কিন্তু পরিচালনা করা হয়েছে। এবং এরপরে আমরা যেমনটি দেখতে পেরেছি যে ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু যারা এবং অন্যতম একটি পর্যটন স্পট ইলিশবাড়ি, এখানেও কিন্তু মানুষের ঢল নেমেছে, এবং এর পাশে রয়েছে আলাপন, সেখানেও ঢল নেমেছে, এবং যে অন্যান্য পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে জ্যাকব টাওয়ার রয়েছে, বাগমারা ব্রিজ রয়েছে, স্বাধীনতা জাদুঘর রয়েছে, যে সমস্ত রয়েছে পর্যটন কেন্দ্র, সেখানে কিন্তু লোকজনের কিন্তু ব্যাপক সমাগম হয়েছে এবং ঢল নেমেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এখন যেহেতু সকাল 11টার কিছুক্ষণ 11টা বাজে, তো বলা যায় যে আরো কিছুক্ষণ পর থেকে, অর্থাৎ বিকেল থেকে কিন্তু এই ঢল কিন্তু আরো বেড়ে যাবে, এবং মানুষজন কিন্তু অনেকটাই আনন্দ উচ্ছ্বাস করছে। আমরা একজন পর্যটকের সাথে কথা বলবো। এখানে তো আজকে ঈদ উপলক্ষে এসেছেন, কেমন লাগছে আপনার? ঈদ মোবারক। অনেক ভালো লাগতেছে, অনেক মানুষজন, অনেক মানুষের সমাগম। ইলিশবাড়ি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ধন্যবাদ লাবণী। যেমনটি শুনছিলেন যে আসলে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, গ্রামের বাড়িতে যারা প্রিয়জনদের সাথে ঈদ করতে এসছেন, এবং তারা কিন্তু এখন তাদের একটাই কাজ, পরিবার ঘুরতে বের হওয়া। এই ঘুরতে বের হওয়া কিন্তু তারা হয়েছেন, এবং কেন্দ্রগুলোতে তারা কিন্তু অবস্থান করছেন, এবং তাদের যে পরিবার পরিজন এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও কিন্তু তারা কিন্তু এখানে ঘুরতে এসছেন, এবং যে স্পটগুলো আছে বলা যায় যে অনেকটাই কিন্তু মানে জমজমাট হয়ে উঠছে ধীরে ধীরে। এবং একই সাথে এই পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এবং স্পটগুলোতে আমরা দেখেছি পুলিশেরও কিন্তু অবস্থানও কিন্তু রয়েছে। তো এই অবস্থায় টানা 3 দিন এখানে কিন্তু আসলে ঈদের ছুটি কাটাবেন, বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে কিন্তু তাদেরকে আমরা লোকজনের সমাগম কিন্তু থাকবে, এমনটি যারা রিসোর্টের মালিক রয়েছেন, পর্যটন পরিচালনা যারা করছেন, তারা কিন্তু এমনটি বলছিলেন। তো লাবণী, এ ছিল আমার কাছে বলাতে যে পর্যটন ঈদ উদযাপনের পরবর্তী যে আপনার যে পর্যটন এলাকাগুলোতে যে পর্যটকদের ঢল নেমেছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভোলা থেকে ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন। দর্শক, ঈদ উদযাপনের আরো তথ্য জানাবো, নোয়াখালীর ঈদ উদযাপনের তথ্য জানাবো। এবার আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীতে ঈদ উল ফিতর কিভাবে উদযাপন করা হচ্ছে, কি কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন।
লাবণী, শুরুতে আপনাকে ঈদ মোবারক। যেমনটি বলছিলেন আপনি, আজকে 30টি সিয়াম সাধনার পরে আজকে ঈদ উল ফিতর পালন হচ্ছে সারা দেশব্যাপী। তো এই অংশ হিসেবে নোয়াখালীতে আজকে সকাল থেকেই মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল। তো নোয়াখালীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল নোয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এরপরে নোয়াখালী জেলা জামা মসজিদে সকাল 8:15 এবং 8:45 দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তো এসব নামাজে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। একই সাথে তারা দোয়া দেশ এবং জাতির জন্য এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর পার্কে, যেটি শহরের একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। তো এই বিনোদন কেন্দ্রে এসে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানুষ নামাজের পরে মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে। কিশোর কিশোরী, যুবক যুবতী, তরুণ তরুণী, অনেকে নানা শ্রেণীর পেশার মানুষ আসতে শুরু করেছে, অনেকে পরিবার নিয়ে আসছে। তো তেমনি একজন আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, একজন দর্শনার্থী। আমি তার কাছে জানতে চাইবো যে আজকে ঈদ উল ফিতরের দিন, তো এই যে পৌর এই যে পার্কে কি অবস্থা, আপনি কি পরিবেশ দেখছেন ঈদ উল ফিতর নিয়ে? সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন, ঈদ মোবারক। আজকে নোয়াখালী পৌর পার্ক নোয়াখালী শহরের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে, যদিও এখানে পর্যাপ্ত পরিমাণ যে শিশু কিশোরদের বিনোদনের ব্যবস্থা নেই, তারপরেও এখানে মন্দের ভালো হিসেবে এই শহরে একমাত্র বিনোদনের জায়গা হিসেবে ধরা এই পার্কে বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় জমছে। আজকের এই ঈদটি ব্যতিক্রম হচ্ছে এই কারণে, না বৃষ্টি, না এতদিন তাপদাহ থাকলো, অসহনীয় গরম থাকলো, সেটি কমে এসছে। ফলে এক ধরনের শীতল শান্ত স্নিগ্ধ পরিবেশ হওয়াতে এই পার্কে পরিবার পরিজন নিয়ে লোকজন, নানা শ্রেণী পেশার মানুষ ভিড় জমাচ্ছে। আমরাও একটু সময় কাটানোর জন্য পেশাগত নানা ব্যস্ততার মধ্যে ও কিছুটা শান্ত স্নিগ্ধ পরিবেশে সময় কাটানোর জন্য এখানে এসেছি। এবং যতই বেলা বাড়ছে ততই দেখছি যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাই কমে আসছে এবং ভিড় বাড়ছে। ধন্যবাদ আপনাকে। এখানে একটি শিশুকে দেখতে পাচ্ছি। ঈদ মোবারক তোমাকে, তুমি এসছো পার্কে, কেমন লাগছে তোমার আজকে? ভালো লাগছে? ঈদ উল ফিতর উপলক্ষে ভালো লাগছে? ঈদ আনন্দ করছো? আনন্দ করতে পার্কে আসছো? তোমাকে ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে তোমার? যেমনটি বলছিল, তার আজকে ঈদের দিনে সে পার্কে এসেছে, তার অভিভাবকের সাথে ঘুরতে এসে তার কাছে ভালো লাগছে। অপরদিকে আরেক দর্শনার্থী বলেছেন যে বেলা বাড়ার সাথে সাথে তিনি ধারণা করছেন যে পার্কে দর্শনার্থীদের ভিড় আরো বাড়তে পারে। বিকেল নাগাদ এই পার্কটি দর্শনার্থীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। এ হচ্ছে লাবণী আমার কাছ থেকে, নোয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ মাওলা সুজন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য জানছিলাম আমরা নোয়াখালী থেকে। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করছে মানুষ। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে। কক্সবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি জানবো এবার। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আপনাকে ঈদের শুভেচ্ছা। পর্যটন কেন্দ্র কক্সবাজারে কেমন ভিড় দেখছেন এখন, কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ লাবণী, আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, যেখানে ইতিমধ্যেও আজ ঈদের দিন, কিন্তু বেশ আমি যদি একটু দেখাতে চাই, সমুদ্র স্নানে ব্যস্ত কক্সবাজারের এই সমুদ্র সৈকতে আগত পর্যটকরা। ইতিমধ্যেই কক্সবাজারে প্রায় কয়েক হাজার পর্যটক অবস্থান করছে। ব্যবসায়ীরা যেটি বলছেন, এই ঈদ এবং পহেলা বৈশাখের যে টানা ছুটি পড়েছে, এই ছুটিতে 3.5 লাখেরও অধিক পর্যটক কক্সবাজারে আসতে পারেন। এবং এর মধ্যেই আসলে তারকামানের হোটেলগুলো যেটি বলছে, তাদের প্রায় 80 থেকে 90% কক্ষই বুকিং রয়েছে। এবং সেই সাথে অন্যান্য যে হোটেল মোটেল গুলো রয়েছে 2 তারকা 3 তারকা মানের, সেখানেও বেশ অগ্রিম বুকিং হয়ে গেছে কক্ষগুলো। এবং সেই সাথে এই যে টানা ছুটিতে পর্যটকরা আসছেন, তাদের নিরাপত্তার জন্য কক্সবাজার জেলা প্রশাসন এবং বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ যেটি আমাদেরকে বলছে যে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এবং সেই সাথে সারা রাত যেন পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে তাদের বিনোদন উপভোগ করতে পারে, তার জন্য রাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবং সেই সাথে কক্সবাজার ঘিরে একটি অভিযোগ সবসময় থাকে যে হোটেল মোটেল এবং যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে অতিরিক্ত দাম নেওয়া হয়, এবং সেটির জন্য বিশেষ পর্যটন সেল কাজ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই সাথে যেই ভ্রাম্যমাণ আদালত তারা জারি রেখেছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকত নয় শুধু, সেই সাথে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে হিমছড়ি, ইনানি, মহেশখালী, রামু এবং কুতুবদিয়া সহ দ্বীপ উপজেলাগুলোতেও এখন মানুষ যাচ্ছেন। এখন শুধু যে কক্সবাজার সমুদ্র সৈকত সেটি নয়, অন্যান্য উপজেলাগুলোর যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও পর্যটকদের ভিড় কিন্তু বাড়ছে। যেহেতু ঈদের দিন সকালবেলা সেহেতু একটু পর্যটক কম, কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন মূলত আজকে থেকেই পর্যটকরা কক্সবাজারে আসা শুরু করবেন। এবং কক্সবাজারের যে বিশেষত্ব বিশাল সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত ঘিরেই কিন্তু পর্যটকদের বাড়তি আগ্রহ। এর মধ্যে নতুন করে যে যুক্ত হয়েছে রামুর বৌদ্ধ মন্দির এবং সেন্ট মার্টিন যদিও বন্ধ রয়েছে, এবং টেকনাফের সমুদ্র সৈকত রয়েছে, মহেশখালীতে আদিনাথ মন্দির রয়েছে, এবং হিমছড়িতে পাহাড় এবং সেই সাথে সমুদ্র ও মেরিন ড্রাইভ ঘিরে বেশ নান্দনিক একটি পর্যটন কেন্দ্র এখানে রয়েছে, এবং যেটি ঘিরেই আসলে বাড়তি একটি চাহিদা থাকে পর্যটকদের। এবং সেই সাথে হোটেল মোটেলগুলোতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা তো থাকছেই এই ঈদ উপলক্ষে। এবং এরপরেই আসলে পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখ ঘিরেও কক্সবাজারে যে পর্যটকের সমাগম ঘটার প্রত্যাশা সেটিও আসলে অনেক আগে থেকেই বলা চলে, একদম কক্ষ বুকিং থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য ব্যবস্থা কিন্তু রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমুদ্রের নীল জল দিগন্ত ছুঁয়ে এখানে পর্যটকরা এই সমুদ্র স্নানে ব্যস্ত, এবং অনেকেই এই বিশেষ মুহূর্তগুলো আসলে তাদের মুঠোফোনে ধারণ করছেন এবং অনেকে ঘোড়ায় চড়ছেন। এবং সেই সাথে নিশ্চয়ই দেখছেন যে এই বিশাল সুবিশাল সমুদ্র সৈকত এবং বালুকা তটে পর্যটকরা যেটির জন্য আসলে মূলত আসেন, যে এই নোনা জলে গা ভাসাবেন এবং সেই সাথে একদম বিস্তৃত যে সমুদ্র এখান থেকে দেখা যায়, যেখানে আসলে অসীম আকাশ বলা যায়, এবং যেখানে কোনো যে সাগরের সীমা বলতে যেই দৃশ্যটি, সীমা বলতে নেই যে দৃশ্যটি, সেটি আসলে এখান থেকে অবলোকন করা যায়। এবং সেই সাথে বিশেষ করে সূর্যাস্তের সময় এখানে বেশ পর্যটকদের ভিড় হয়ে থাকে। এবং সেই সাথে এই ঈদ এবং পহেলা বৈশাখ ঘিরে যেটি বলছিলাম যে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের বিশেষ ব্যবস্থা রয়েছে। তো লাবণী, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সৌরভ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পর্যটন কেন্দ্র কক্সবাজার থেকে ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কেমন কাটছে পঞ্চগড় সরকারি শিশু পরিবারের ঈদ? দর্শক, এই ব্যাপারে জানাতে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, অসহায় শিশুদের ঈদ উদযাপনের কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ লাবণী, আপনি যেমনটি বলছিলেন আসলে সবার জীবনে কিন্তু আসলে এই ঈদটি একটি আনন্দ ঘনমুখর পরিবেশ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে কিন্তু আমরা দেখি যে আজকের এই দিনটি অর্থাৎ ঈদ উল ফিতরের এই দিনটি সবার জীবনে কিন্তু আনন্দ বয়ে আনে। কিন্তু আমি যেই জায়গায় আছি সেটা হচ্ছে সরকারি শিশু পরিবার বালক যেটি রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যে 61 জন শিশু কিন্তু এখানে অবস্থান রয়েছে, যারা কিন্তু জানে না আসলে স্বজন হারার বেদনা যে কতটুকু, সেটি যার হারিয়েছে তারাই কিন্তু কেবলমাত্র বুঝতে পারে যে স্বজন হারার বেদনা। আর সেই শিশুরাই কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন। আজকে ঈদের দিন যাদের থাকার কথা কিন্তু আসলে পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করার কথা, কিন্তু আমরা দেখেছি যে এই শিশু পরিবারে এসে শুনেছি তাদের দুঃখের কাহিনী, দুঃখের কথা। তাদের আনন্দ থাকলে হয়তো খাবার থেকে শুরু করে পোশাক থেকে সবকিছুই তারা পেয়েছে, কিন্তু আসলে তাদের যে আনন্দ অর্থাৎ বাবার যে স্নেহ, মায়ের যে স্নেহ ভালোবাসা, স্বজনদের ভালোবাসা, সেটি কিন্তু
নেই। আমরা এখানে আমরা এসেছি সকালবেলা বিভিন্নভাবে খবর নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দাঁড়িয়ে রয়েছি, সেইখানে জেলা প্রশাসক অর্থাৎ পঞ্চগড়ের যিনি জেলা প্রশাসক মূল দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু আসলে এই প্রথম ঈদের যে শুভেচ্ছা বিনিময়, সেটি কিন্তু প্রতি বছরেই কিন্তু প্রতিটি ঈদে কিন্তু তিনি এই শিশু পরিবারের অর্থাৎ এই শিশুদের সাথে করে থাকেন। আমরা কথা বলবো এখানকার যিনি জেলা প্রশাসক। স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনারা কেন আপনার ঈদের প্রথম দিনটা এখানে আপনি উদযাপন করেন? ধন্যবাদ। আমাদের এই পঞ্চগড় সরকারি শিশু পরিবারে যে পিতাহারা বা মাহারা বাচ্চারা এখানে থাকে, লেখাপড়া করে, খাওয়া দাওয়া করে, তো ঈদের আনন্দটা হচ্ছে যে আমি মনে করি যে এখানকার একজন অভিভাবক হিসেবে আমার মনে হয় যে আমার অভিভাবকত্ব দিয়ে তাদের সেই অভাবটা, বাবা মায়ের অভাবটা পূরণ করার চেষ্টা করি। আমি নামাজ পড়ে প্রতি বছরই এই শিশু পরিবারে চলে আসি। আমি এখানকার বাচ্চাদের সঙ্গে সময় কাটাই, এটা আমার একটা ভালো লাগার দিক। বাচ্চারাও একই সাথে আমাকে আপন করে নেয়। এখানে প্রতিটা বাচ্চা জানে যে আমি নামাজ পড়ে এখানে চলে আসব, তারা কিন্তু সেজন্য প্রস্তুত থাকে। আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা এই বাচ্চাদেরকে দিয়ে থাকি। তাদেরকে ভালো মানুষ করার আমরা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা সবসময় আমাদের যে দায়িত্ব আমরা সেটি পালন করি। বিশেষ করে ঈদের দিনে তাদের সুখ দুঃখের অংশ হওয়া, এটি হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। এবং এই শিশুদের সঙ্গে এই সময় কাটানোটাই হচ্ছে আমাদের জেলা প্রশাসনের বা আমাদের সরকারের এটা শ্রেষ্ঠ ঈদ একটা। আমরা এই যে আমাদের সহমর্মিতা, আমাদের যে বাচ্চারা আছে, এটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, আমরা এটি আশা করি। ধন্যবাদ জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আমরা কথা বলবো এইখানকার শিশু পরিবারের এক সদস্যের কাছে। আসলে আজকের দিনটা তুমি কিভাবে অনুভব করছো? আসলে সকালে তো নামাজ পড়ে আসি, সবাই নামাজ পড়ে আসি, পরে গেলাম উপর থেকে কাইন্ডলি অফিস থেকে স্যার বললো যে ডিসি স্যার আমাদের সাথে বিনিময় দেখা সাক্ষাৎ করতে আসছে। তো এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। ডিসি স্যারের এখানে মানে 3 বছরে 6টা ঈদ, তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমরা স্যারকে 6টা ঈদে পাইছি, এটাই মানে অনেক খুশির ব্যাপার। খাওয়া দাওয়া কেমন আজকে? খাওয়া দাওয়া সকালে আমরা খিচুড়ি খাইছি, তারপর নামাজ পড়ে আসার পর সেমাই আর মুড়ি খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া আছে। ধন্যবাদ। আমরা কথা বলবো এখানকার যিনি তত্ত্বাবধায়ক, তার সাথে কথা বলবো। আসলে এই যে আপনার এতগুলো বাচ্চা রয়েছে, তাদেরকে কিভাবে দেখাশোনা করেন, বিশেষ করে আজকের দিনটা কিভাবে তারা অনুভব করে? এটা আসলে মূলত আমি কখনোই এদেরকে আলাদা মনে করি না। আমি এদেরকে আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি। সেই দৃষ্টিকোণ থেকেই আমি এদের সঙ্গেই সবসময় থাকি। আমি রাত 8টা-9টা পর্যন্ত এদের সঙ্গে সময় কাটাই। এদের পড়ালেখা, এদের ভালো মন্দ সবকিছু খোঁজখবর রাখি। এবং আজকের দিনে এদের সঙ্গেই আমি এই যে নামাজ পড়েই আমি চলে এসেছি এখানে, এদের সঙ্গে আছি এবং দুপুরে খাওয়া পর্যন্ত হয়তো আমি থাকবো। তারপরে আমি এখান থেকে বিদায় নেব, আমার বাসার দিকে যাবো আর কি। ধন্যবাদ আপনাকে। লাবণী, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এইখানে সবাই আছে, হয়তো প্রশাসনের সর্বোচ্চ যে কর্মকর্তা তিনিও কিন্তু এসেছেন এই শিশুদেরকে সান্ত্বনা দেওয়ার। কিন্তু এখানে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আসলে সরকারের যে বরাদ্দ, প্রতি মাসে একজন শিশুর ক্ষেত্রে যে 3000 টাকা বরাদ্দ, এই বর্তমান কিন্তু বাজার দর হিসাবে কিন্তু এই 3000 টাকা কিন্তু যথেষ্ট নয়। সেই কারণে কিন্তু আসলে শিশুরা দাবি জানিয়েছে যে আসলে ভালো খাওয়ার জন্য বিশেষ করে আরেকটু বাজেট যদি সরকার বরাদ্দ বেশি দেয় তাহলে কিন্তু তারা উপকৃত হবে। এর পাশাপাশি যেহেতু ঠিকাদারের মাধ্যমে এটি ম্যানেজ করা হয়, সেই কারণে কিন্তু ঠিকাদারেও কিছুটা কিন্তু আসলে লাভ দেখার কারণে কিন্তু 3000 টাকার খাবার কিন্তু আসলে তারা পাচ্ছে না। এর পাশাপাশি পোশাক সহ অন্যান্য যে ঔষধ ব্যবস্থাপনা রয়েছে সেগুলোর কিন্তু আসলে 1000 টাকা, মোট 4000 টাকা দিয়ে একটি শিশুর জন্য কিন্তু আসলে এই সময় কিন্তু যথেষ্ট নয়। যেই কারণে কিন্তু আরো তারা দাবি জানিয়েছে এবং প্রশাসনের কাছে আমিও দাবি জানাই যে এই বরাদ্দটুকু যেন আরো বাড়ানো হয়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লাবণী। ঈদ ও বৈশাখীর আনন্দে মাতোয়ারা খাগড়াছড়ি। দর্শক, এই ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী অপু দত্ত। অপু, আপনাকে ঈদ মোবারক। কেমন চলছে ঈদ ও বৈশাখী উদযাপন, কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন দর্শকদের। ঈদ মোবারক লাবণী। আপনি জানেন যে সমতলের মতো পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও আসলে ঈদের আমেজ বইছে। সকাল থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সহ জেলা উপজেলার বিভিন্ন জায়গায় আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখন আসলে আনন্দের
একই সাথে সমতলে এই মুহূর্তে ঈদ উদযাপন করলেও পাহাড়ে কিন্তু ঈদের পাশাপাশি বৈশাখী উৎসবের আমেজ কিন্তু শুরু হয়েছে। এপ্রিলের 1 তারিখ থেকে খাগড়াছড়ি, রাঙামাটি সহ বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় এই বৈশাখী উৎসবের আনন্দ কিন্তু বইতে শুরু করেছে। প্রকৃতি এবং সংস্কৃতি দেখার বলা যেতে পারে এটি এখন মোক্ষম সময়। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল সকালে নদী ছড়াসহ যে পানির যে প্রাকৃতিক উৎসগুলো আছে সেখানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব কিন্তু শুরু হবে এবং এই বৈশাখী উৎসব চলবে আগামী 1 সপ্তাহ ব্যাপী। চাকমা, মারমা, ত্রিপুরা, ব্রো, তংছঙ্গা, তারপর অন্য যে জাতিগোষ্ঠী আছে সবাই স্ব নামে এই উৎসব কিন্তু পালন করবে। ইতিমধ্যে খাগড়াছড়িতে কিন্তু পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে সাজেকের রাঙামাটির যে সাজেক এখানে খাগড়াছড়ি হয়ে যেতে হয়, যার কারণে এখন যারা পর্যটকরা আসছেন তারা যেমন বন্ধের ছুটিতে পর্যটন স্পট ঘুরতে পারছেন, প্রকৃতি দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানকার যে জাতিগোষ্ঠীগুলো আছে তাদের যে বর্ণিল সংস্কৃতি সেটি কিন্তু তারা একই সাথে উপভোগ করতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে চাকমা, মারমা, ত্রিপুরা এই 3 সম্প্রদায়ের নামের অধ্যাক্ষর দিয়ে মূলত বৈশাখী উৎসবের নামকরণ করা হয়েছে। যেমন চাকমারা আগামীকাল থেকে ফুল বিজু, মূল বিজু এবং বিচি কাতাল নামে মূল বিজু নামে এই উৎসব পালন করবে। একই সাথে ত্রিপুরা জনগোষ্ঠী হারি বসু, বসু এবং বসুমা নামে এই উৎসব তার উদযাপন করবে। এবং পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ যে মারমা তরুণ তরুণীদের জলকেলি বা পানি খেলা যেটি বলি না কেন, সেটি কিন্তু আগামী 14 এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন থেকে আগামী 4 দিন ব্যাপী তারা আজকে আতাদা, আতং নামে, সাংগ্রে নামে এই উৎসব তারা পালন করে থাকবে। তো বলা যেতে পারে এখন আসলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই পার্বত্য জেলা। ঈদ, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ একই সাথে বৈশাখীর উৎসব মিলে পাহাড়ে যেন এখন রঙের তুলিতে আঁকা কোনো একটি এলাকা হিসেবে পরিণত হয়েছে। তো একই সাথে সকাল থেকেই যে কটি স্পট আমরা দেখেছি সেখানে আসলে আজকে স্থানীয় দর্শনার্থীদের পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার দৃশ্য আসলে আমার চোখে পড়েছে। তো এই ছিল আসলে খাগড়াছড়ির বৈশাখ এবং ঈদের সর্বশেষ খবর। ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদ ও বৈশাখীর আনন্দের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু দত্ত খাগড়াছড়ি থেকে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের প্রতিষ্ঠা করব। আপনাদের সবাইকে আবার সবার মাধ্যমে জনগণকে, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। মাননীয় মহাসচিব, দেশ তো নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এই সংকটের মধ্যে তো খুশির ঈদ এসেছে। ঈদ যেই আনন্দ বা খুশির বার্তা নিয়ে আসে, বাংলাদেশের মানুষ কি সেই আনন্দ নিয়ে এবার ঈদ উপভোগ করতে পারছে? আপনাদের পর্যবেক্ষণটা কি? আমি তো কিছুক্ষণ আগেই বলেছি যে বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছি সাধারণ মানুষ। এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। জানেন যে আমাদের হিল ট্যাক্সের অবস্থাটা কি? সেখানে বিচ্ছিন্নতাবাদীরা এখন সক্রিয় হয়েছে। ইভেন তারা দিনে দুপুরে ব্যাংক ডাকাতি করছে, মানুষের সম্পদ নষ্ট করছে। তো সেই ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, অনেকে বলছে যে সরকারের পৃষ্ঠপোষকতার কারণে আজকে এই পর্যায়ে এসছে। পার্শ্ববর্তী দেশ থেকেও নাকি তারা নানানভাবে সহযোগিতা পাচ্ছে, কিন্তু আমাদের সরকার তো বারবার বলছে আমাদের দেশের মাটি অন্য কাউকে ব্যবহার করতে দেবে না। কিন্তু ঠিকই অন্য পার্শ্ববর্তী দেশের সমর্থন নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আজকে হুমকির মুখে ফেলা হয়েছে। আপনারা কিভাবে দেখছেন এটা? সরকার তো এসেছে একটা মাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে। সে অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল করে দেওয়া, এবং প্রথমেই তারা সেটা বিডিআরের যে পিলখানার ঘটনা সেখান থেকেই তারা সেটা প্রমাণ করে। বিডিআরের সৈনিকরা এখন পর্যন্ত কিন্তু জেল থেকে বেরোতে পারেনি। প্রায় 400
700 আপনার বিডিআরের সৈনিক 16 বছর ধরে তারা বিচারের অপেক্ষায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। একইভাবে বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এদের টাস্ক, অ্যাসাইনমেন্ট যেটা বললাম, সেই অ্যাসাইনমেন্ট নিয়েই তারাই হচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত ছিলাম সেখানে। সাফ জয়ী অনূর্ধ্ব 19 ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি ঈদের ছুটি কাটাচ্ছেন সাতক্ষীরায় গ্রামের বাড়িতে। কেমন কাটছে প্রান্তির ঈদ? দর্শক, এই ব্যাপারে জানাতে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। প্রান্তি তো এবার গ্রামের বাড়িতে ঈদ কাটাচ্ছে, প্রান্তির ঈদ উদযাপনের কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। ঈদ মোবারক প্রান্তি, আফিদা খন্দকার প্রান্তি বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, সাফে সর্বোচ্চ সম্মান নিয়ে এসেছে সাতক্ষীরার এই কৃতি খেলোয়াড়। সাতক্ষীরা তো আসলে আপনি জানেন যে ক্রীড়া ক্ষেত্রে একটা যোগান দিয়ে যাচ্ছে, ক্রিকেটে, ফুটবলে, সর্বক্ষেত্রেই অনেকগুলো জাতীয় দলের তারা ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে। আমি এখন উপস্থিত আছি, আপনি যেভাবে বলছিলেন, প্রান্তির ড্রয়িং রুমে উপস্থিত আছি। সে তার গ্রামের বাড়িতে ফিরেছে এবং সে সেই ছোট্ট মানুষটি বাংলাদেশ দলের ক্যাপ্টেন, সে একেবারে সর্বোচ্চ সম্মান, সাফে সর্বোচ্চ সম্মান নিয়ে এসে এখন তার বাড়িতে সে কিন্তু আনন্দে কাটাচ্ছে সময়টা। আমরা তাকে যুক্ত করছি, তার মুখ থেকে শুনবো তার আনন্দময় সময়টা কিভাবে কাটছে। আনন্দময় সময়টা খুবই ভালো কাটছে, কারণ অনেকদিন পরে এখানে বাসায় ঈদ করতে পারতেছি। গত বছর ঈদ করতে পারি নাই, বিএফএফ এ ঈদ করছি, এবছর ঈদ করতে পেরে খুবই ভালো লাগতেছে। ঈদের সেলামি কি পাওয়া গিয়েছে? কত পাওয়া গেল এ পর্যন্ত? এখনো হিসাব করি নাই, কিন্তু আমরা একটু দেরি করে গেছি, কারণ আমাদের বাসায় দাদা দাদি, তারপরে আব্বু আম্মু, চাচা চাচি সবাইকে সালাম করতে গিয়ে, সালামি নিতে গিয়ে আমার বড় মার বাসায় যাইতে লেট হয়েছে, তো ওখানে সবাই চলে গেছে, আমরা যাই দেখছি, তো একটু লস হয়ে গেছে আমাদের। এবার আব্বু কি দিল? আব্বু সালামি দিছে, সালাম করার পরে সালাম। ঈদের ড্রেস কয়টা হচ্ছে? ঈদের ড্রেস 3টা। আচ্ছা, আমরা একটু লাবণী একটু যুক্ত করছি যে বাবা অনেকগুলো প্লেয়ার তৈরি করেছে, শুধু নিজের সন্তানকে তৈরি করেনি, তার দুই পাশে বয়সভিত্তিক দলের 2 খেলোয়াড়, 2 সন্তান, 2 বয়সভিত্তিক জাতীয় দলের 2 খেলোয়াড়। আমি একটু খন্দকার আরিফ হাসান প্রিন্স, আপনি তো অনেকগুলো খেলোয়াড় দিলেন এই বাংলাদেশকে, তো সামনের মানে আপনার কি পরিকল্পনা? আসলে বিগত বহুদিন থেকে আমি এই বাসাতেই, আমার নিচতলায় যেটাতে আমি থাকতাম সেটাতে আমি ছেড়ে দিয়েছি। এই সাতক্ষীরা যে মেয়েরা, শুধু সাতক্ষীরা না, কক্সবাজার থেকেও মেয়েরা আমার এখানে আসছে, লক্ষ্মীপুর থেকেও মেয়েরা এখানে এসে আমার কাছ থেকে খেলা শিখে কিন্তু তারা বিকেএসপিতে ভর্তি হয়েছে এবং জাতীয় দলে তারা অংশগ্রহণ করেছে। অনেক ছেলে আমার হাত দিয়ে কিন্তু অনেক মেয়ে যারা আসছে, আমি তাদেরকে বলছি তোমরা নিরাশ হবে না, আমি কিন্তু তোমাদেরকে বিকেএসপি নাহলে ন্যাশনাল টিমে তোমার যাবাই, এটা তাদেরকে বলছি এবং আল্লাহ রহমতে সেটা আল্লাহ আমাকে পূরণ করেছেন। আর আগামীতে আরো বাংলাদেশে ও একটা এতে সাক্ষাৎকার দিয়েছিল যে আমি প্র্যাকটিস করছি, মাঠে আসছি, আমাদের মেয়েরা যাতে আমার থেকে আরো ভালো করতে পারে, এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য মাঠে এসেছি। আমারও সেই লক্ষ্য সেটা যে আগামীতে আরো এদের থেকে আরো ভালো ভালো মানে প্লেয়ার তৈরি করতে পারি। একদম। আমরা একটু প্রাপ্তির কাছে যেতে চাই। প্রাপ্তির কতটা পোশাক হলো আর কি ঈদ সেলামি পাওয়া গিয়েছে? দুইজনেরই সেম ঈদ সালামি হয়েছে, কারণ দুইজনে একসাথে সব জায়গায় গিয়েছি, সবাই সেম সালামি দিয়েছে। আর ঈদের পোশাক 3টা হয়েছে। আর বোন বাড়িতে এসছে অনেক বছর পরে, দুইজন একসাথে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে। খন্দকার লাবণী, খন্দকার আরিফ হাসানের কথা উঠে আসে, প্রিন্সের কথা উঠে আসে না যার কথা, সেই প্রান্তির মা যে নীরবে কত খেলোয়াড় তৈরি করে গেল এবং কতটা কাজ করে গেল, আজকে তার মুখ থেকে শুনবো কেমন লাগছে 2 জাতীয় দলের 2 মেয়ে বাড়িতে পাশে বসিয়ে আজকে ঈদ উদযাপন করছেন। খুব ভালো লাগছে, 2 মেয়ে, অনেকদিন পরেই 2 মেয়েকে কাছে পেলাম, একটার পায়ে না, এরকমই হয় সবসময়, কিন্তু অনেকদিন পরে 2 মেয়েকে কাছে পেয়ে খুব ভালো লাগতেছে। আর সবসময় মনে হচ্ছে কি মেয়েকে কি খাওয়াবো, কি
মানে কি করব, কোনটা দিব, কোনটা রাখবো। ও যতগুলো জিনিস প্রিয় সবগুলো আশা ধরেই রান্না করতে। আজকে ঈদে কি রান্না করেছেন? কাস্টার্ড রান্না করছি, সিমাই, গরু মাংস, মুরগির মাংস, তারপরে পোলাও, তারপরে ডালের দু পেঁয়াজে সবজি। ও যা যা পছন্দ করে গতকালকে থেকে, মানে আসার দিন থেকেই শুরু হয়েছে, আম্মু এটা খাবো ওটা খাবো। ওর যা পছন্দ আমি বলতেছি আম্মু তৈরি করে দিয়ে বলছি যেমনটি শুনছিলাম লাবণী, দুই সন্তানের পছন্দ, বিশেষ করে এখানে যে প্রান্তি দুজনই আছে, এখন সবার মানে আগ্রহের জায়গা, যে সবার আগ্রহের জায়গাই হচ্ছে এখন প্রান্তি। এবং প্রান্তি আবার পয়লা এই উৎসব শেষ করতে না করতেই কিন্তু চলে যাচ্ছে আবার পয়লা বৈশাখের দিনেই কিন্তু তাকে আবার ক্যাম্পে ডাক পড়েছে। আবার নতুন যে খেলা এবং পরিকল্পনা রয়েছে বাফুফের, সেটা নিয়েই তার আবার কাজ শুরু হবে। এই ছিল এই যে কৃতি খেলোয়াড়, বাংলাদেশ বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের অধিনায়ক প্রান্তির বাসার ঈদের সর্বশেষ। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাফজয়ী অনূর্ধ্ব 19 ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি সাতক্ষীরা ঈদ কাটাচ্ছেন, সেখান থেকে তার ঈদ উদযাপনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।